আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছে, কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু এখনো আমরা পুরোপুরি মেটাতে পারিনি। এবং বিগত কয়েক বছরে এই মেটানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে জন্য আমরা বর্ষাতি পেঁয়াজের চাষ করি, শুরু করা হয়, এবং যার বীজটা আসতো মূলত মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে। এবং এই বীজ যখন বাইরে থেকে আসতো সময় মতো আসতো না, এবং সময় মতো চাষিকে যদি বীজ না দেওয়া যায় তার কোনো ইম্প্যাক্ট বা প্রভাবটা ঠিক ভালোভাবে পড়ে না, এবং উৎপাদনও ভালো হবে না। সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আমাদের এখনো যেটা হচ্ছে বর্ষাতি পেঁয়াজের বীজের জন্য আমাদের সবসময় বাইরের উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু আমাদের শীতের সময় আমাদের রাজ্যে একটা জাত আছে, অনেক দিন ধরে চাষ হয়ে আসছে, সুখসাগর। এইটার বীজ উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে এবং অনেক চাষি এইটাকে লাভজনক বিষয় হিসেবে বেছে নিয়েছেন। তা আমরা যেটা বলতে চাই যে বীজ উৎপাদনটা বিরাট কিছু প্রযুক্তিগত দিক থেকে যে বিরাট লোকে ভয় পেয়ে যাবে সেরকম কিছু নয়। বীজ উৎপাদন সহজে করা যায়, এবং পেঁয়াজের বীজ উৎপাদন সাধারণভাবে পেঁয়াজকে আমরা দ্বিবার্ষিক উদ্ভিদ বলি বীজ উৎপাদনের নিরিখে। এবং একটা হচ্ছে বীজ থেকে বীজ উৎপাদন করা যায় একটা, আর আরেকটা হচ্ছে কন্দ থেকে বীজ। আমি প্রথমেই বলি বীজ থেকে বীজ উৎপাদন। বীজ থেকে বীজ উৎপাদন সেটা আমরা করি কি, বীজটাকে বীজতলাতে ফেললাম, চারা তৈরি হলো, চারাকে লাগানো হলো, পেঁয়াজ হলো। এবার পেঁয়াজটাকে না তুলে আমরা ওইখানে রেখে দিলাম, তাতে পেঁয়াজ কলি হবে এবং বীজটা হবে। অর্থাৎ যাকে ইংরেজিতে বা আমরা কৃষির ভাষায় বলি ইনসিটু, মানে যেখানে আছে সেখানে রেখে দেওয়া হলো। এবার এতে যেটা হচ্ছে, এটা সুবিধা আছে কিছু, আবার অসুবিধা আছে। সুবিধা যেটা হচ্ছে এর জন্য বিরাট কিছু খরচ হয় না। পেঁয়াজটা না তুলে আমরা রেখে দিলাম, সেক্ষেত্রে হয়তো কিছুটা সার হয়তো একটু দিতে হয়, না দিলেও চলবে, আর জল একটু দিতে হয়, আর কিছু খরচ নেই। আর হচ্ছে তাড়াতাড়ি বীজটাও তৈরি হয়ে যায়। আর এই জন্য আমি যেটা হচ্ছে, আমরা যখন এখানে যে পদ্ধতিতে আমাদের বীজ উৎপাদন হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে রাখা হয়, এক্ষেত্রে পেঁয়াজটাকে রাখতে হবে না। কিন্তু এর খারাপ দিক বলতে আমরা কিছু অসুবিধাও আছে, যেটা হচ্ছে আমরা পেঁয়াজের চারা লাগিয়েছি, এবার পেঁয়াজটা অনেকটা মাটির নিচেও থাকে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সঠিক জাত কোনটা, জাতের বৈশিষ্ট্যকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না। যার ফলে পরবর্তী যে ওইখান থেকে যে বীজটা হচ্ছে সেটা দেখা যাবে যে মিক্সড হয়ে যাচ্ছে, ভালো বীজ হয় না। এইটা হচ্ছে একটা হবে। তাছাড়া হচ্ছে এর থেকে, এই পেঁয়াজ থেকে একটা কলি মাত্র হয়, সেই কলি একটা হওয়ার ফলে তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজটার ফলনটাও কম হচ্ছে। আর এরপরে যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদন। একটু আমরা এটা সম্পর্কে আরেকবার একটু জানতে চাইবো আপনার কাছে, যেটা ওই ইনসিটু বা বীজ থেকে বীজ উৎপাদনের কথা বললেন। সেক্ষেত্রে বীজতলাতে বীজ কখন বোনা হচ্ছে, মানে ওই জ্যৈষ্ঠ আসা? হ্যাঁ, বীজতলাতে বীজ বোনা সাধারণভাবে হয় জ্যৈষ্ঠ মাঝামাঝি থেকে এবং আষাঢ়ের শেষ পর্যন্ত। এইবার চারাটা তৈরি হলো, চারাটা তৈরি হওয়ার পরে আষাঢ় মাসের মাঝামাঝি থেকে আশ্বিনের শেষ পর্যন্ত লাগানো যেতে পারে। এবং এইবার পেঁয়াজ লাগানো হলো, চারা লাগানো হলো, পেঁয়াজটা হচ্ছে, এবার ফুল বা কলি আসে, এবং আমরা অনেক সময় করি কি, কলিটাকে বিক্রি করে দিই। সেটা চাষি করবেই, কারণ চাষির ওইটা থেকে তখন যখন কলিটা বাজারে বিক্রি হয় তখন অনেক দাম পায়, তখন পেঁয়াজের থেকে বেশি দামে বিক্রি হয়, সেটা অনেকেই বিক্রি করেন। কিন্তু যারা পেঁয়াজের বীজের জন্য তারা সেই পেঁয়াজটাকে রেখে দিচ্ছে, সেইখান থেকে হচ্ছে। আর তারপরে মোটামুটি মাঘ ফাল্গুনে থেকে কলি আসতে শুরু করে, জ্যৈষ্ঠ মাসে বীজটা রেডি হয়ে যায়, তখন আমরা তুলে পেঁয়াজ কলিটাকে কিছুটা 6 ইঞ্চির মতো রেখে উপর থেকে কেটে নেওয়া হয়। এইটা তো এবার আপনি বলছেন যে কন্দ থেকে বীজ, কন্দ থেকে। এইবার যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আবার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে হচ্ছে বার্ষিক পদ্ধতি বলে, আর একটা হচ্ছে দ্বিবার্ষিক। এই পদ্ধতিতে কি হয়,
প্রথমে আমরা চারা লাগালাম, চারা থেকে পেঁয়াজটা হলো, পেঁয়াজটাকে তুললাম, তুলে আমরা দেখে নিলাম জাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে কিনা। বেশ। যেগুলো মিলবে না বা কাটাকুটি রোগগ্রস্ত সেগুলোকে বাদ দিয়ে সেই পেঁয়াজটাকে আবার লাগানো হয়। এবার যখন বলছি যে 1 বছরে আর একটা দ্বিবার্ষিক, তখন যেটা হচ্ছে যে 1 বছরের ক্ষেত্রে আমরা তোলার আবার হয়তো 15-20 দিনের মধ্যে আবার আমরা লাগাচ্ছি, মানে পেঁয়াজটাকে লাগাচ্ছি, মানে বছরে দুবার। আর একটা যেটা হচ্ছে যেটা দ্বিবার্ষিক, যেটা হচ্ছে সেই পেঁয়াজটা বিশেষ করে আমাদের যে সুখসাগর, সেই সুখসাগর জাতটাকে পেঁয়াজ হলো, পেঁয়াজ হওয়ার পরে আমরা সেই পেঁয়াজটাকে সংরক্ষণ করলাম। সে সাধারণ যারা চাষ মানে কৃষক ভাইরা আছেন তারা হচ্ছে ঝুলিয়ে রাখেন, এবং সেটা কিন্তু সেই পেঁয়াজটাকে ঝুলিয়ে রাখছে, এবং সেই পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে ভালো করে শুকিয়ে রাখে। এবং সেই পেঁয়াজে কিন্তু আমরা অন্য পেঁয়াজগুলো যখন রাখি তখন হচ্ছে দেখা যায় পেঁয়াজের ওজন কমছে, কিছু গাছ বেরিয়ে যায়, আর কিছু হচ্ছে গাছ মানে পচে যায়, এই সমস্ত সমস্যাগুলো হয়। কিন্তু চাষিরা বীজের জন্য যেটা রাখে সেটা কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ভালো করে শুকিয়ে রাখে, এবং সেটাতে একবারে গাছ বেরোয় না আমি বলবো না, বেরোয়, কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয়, কেননা তারা যখন লাগায় তখন মোটামুটি সেই সমস্যাটা খুব একটা প্রকট হয় না। তাই এবার আমি বলি যে বার্ষিক পদ্ধতিতে যেটা হচ্ছে এই বছর চারা তৈরি করেছি, চারা লাগানো হয়েছে, পেঁয়াজ তোলা হলো, পেঁয়াজ তুলে আবার লাগানো হচ্ছে, এবং লাগানোর সময় যেটা করা হয় যে যার যেরকম বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা দেখে নেব। এবং এইটাতে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ষাতি পেঁয়াজের ক্ষেত্রে আমরা এইটাকে অনুসরণ করতে বলি, এই কারণে যে বর্ষাতি পেঁয়াজ যে সময়টা ওঠে সেই সময়টা আমরা তারপরে লাগানোর জন্য তখনও সময় থাকে, তার জন্য অপেক্ষা করতে হয় না। আর বর্ষাতি পেঁয়াজকে আমরা সংরক্ষণ করতে পারি না, 2-3 মাস হয়তো আমরা রাখতে পারি, কিন্তু সেটা মানে লাভজনক কিছু হবে না। তো সেইটা এইভাবে করা হয়, পেঁয়াজটাকে তোলা হয়, তুলে ভালো করে বেছে নেওয়া হয়, ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে পদ্ধতি কিভাবে হবে সেটা আরো পরে আমি আসছি। এবার দ্বিবার্ষিক মেথড যেটা হচ্ছে আমাদের শীতকালে যে পেঁয়াজটা হয় সুখসাগর, এই পেঁয়াজটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে আমরা ইয়েতে তুললাম, মানে সময় মতো তোলা হলো, তুলে আমরা তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করলাম। এবার অক্টোবরের দিকে, অক্টোবর-নভেম্বর, সেই সময়টা পেঁয়াজটাকে আমরা জমি তৈরি করে লাগানোর ব্যবস্থা করা হয়। এবং সেই বীজ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি অনেকগুলো হয়, কারণ পেঁয়াজটাকে কেটে দেওয়া হয়, মানে 3-4 ভাগের 1 ভাগ কেটে দেওয়া হয়, এবং কোনো ট্রাইকোডার্মা ভিরিডিতে বা অন্য কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে তারপর লাগানো হয়। এবং সেক্ষেত্রে আমরা যখন বীজ যখন করছিলাম তখন একটা পেঁয়াজ থেকে একটা কলি হয়েছিল, কিন্তু এখানে 5 থেকে 6টা পর্যন্ত কলি পাওয়া যায়, এবং যার ফলে হচ্ছে এদের ইয়েটা বেশি, মানে ফলনটা বেশি। এবং এতে সুবিধা যেটা আমি বললাম, এক্ষেত্রে মানে তাহলে সুবিধা ও সুবিধাটা কি দাঁড়াচ্ছে? সুবিধা যেটা হচ্ছে যে আমরা জাত নির্বাচন, মানে জাত অনুযায়ী আমরা পেঁয়াজটাকে নির্বাচন করতে পারছি। আপনি বলছিলেন যে সুখসাগর, হ্যাঁ, সুখসাগর কোনো যদি মিক্স হয়ে যায়, সুখসাগরই পাচ্ছি, হ্যাঁ, কোনো বেছে নেব। যদি দেখা যায় যে কোনো আলাদা জাত হয়ে গেছে কোনো কারণে, তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, বা কোনো সময় রোগগ্রস্ত যেগুলো আছে সেগুলো হয়তো আমরা জমিতে আছে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পেঁয়াজটা অনেক সময় পেঁয়াজ জমিতেই পচে যায়। তা আমি তো সেটা ওইভাবে যদি রেখে দিতাম হয়তো একটা দুর্বল গাছ হতো, পেঁয়াজ কলি আসতো, তখন সেখান থেকে ভালো হতো না। কিন্তু এখানে আমরা যখন তোলার সুযোগ আছে, তুলে যখন নির্বাচন করার সুযোগ আছে, সেটা আমরা করতে পারছি। এটা একটা দিক গেল। তারপরে যেটা হচ্ছে, তবে এর থেকে যেহেতু আমি বললাম 5 থেকে 6টা কলি হয়, সেক্ষেত্রে বীজের পরিমাণটাও বেশি। তবে অসুবিধার দিক থেকে যদি বলি, এটার খরচ অনেক বেশি, খরচটা বেশি হয়ে যায়। কারণ আবার আমি প্রথমে তো পেঁয়াজ তৈরি করে নিলাম, আবার পেঁয়াজটাকে লাগাতে যাচ্ছি, লাগানোর সময়ও আমাকে সার, জল, ওষুধ সবটাই দিতে হবে, এবং যেহেতু অনেক দিন থাকে সেই হিসাবে আমাকে পরিচর্যাও করতে হবে, এবং এই জন্য খরচটা বেশি। কিন্তু গুণগত মানের জন্য যদি উচ্চ গুণগত মান সম্পন্ন যদি আমরা বীজ পেতে চাই, তাহলে কন্দ থেকে বীজ উৎপাদন পদ্ধতিটাকেই বেছে নেব, বেছে নেব। বেশ, তো এবারে আপনি যদি একটু বলেন যে আমাদের রাজ্যের কথা যদি ভাবি, সাধারণভাবে রবি আর এই বর্ষার মৌসুমে তো পেঁয়াজ চাষ করতে শুরু করেছি, যেটা বর্ষাতির পেঁয়াজ,
তো তার জাত সম্পর্কে যদি কি জাত? রবি মরশুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো আমাদের রাজ্যে সুখসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত। এবং আমাদের এই সুখসাগর জাতের পেঁয়াজ বা অনেক সময় বীজ অন্য রাজ্যে নিয়ে যায়। আচ্ছা, গিয়ে তারা ওইটাকে ভালো করে নির্বাচন করে আবার হয়তো নতুন কোন জাত তৈরি করছে, কিন্তু সুখসাগর জাতটা হচ্ছে খুব ভালো জাত। যেটা হচ্ছে অনেক সময় আমরা বাজারে দেখি মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে, পেঁয়াজের খোসা টোসা উঠে গেছে, মানে ট্রান্সপোর্ট সবটাকে নিতে পারে না একদম, এবং বেশি দিন রাখাও যায় না। কিন্তু সুখসাগরকে আমরা যদি এখান থেকে দিল্লিতেও পাঠাই কি তামিলনাড়ুতে পাঠাচ্ছি, সেক্ষেত্রে পেঁয়াজ অত এইরকম খোসা অত নষ্ট হয় না এবং এটাও রাখাও যায় অনেকদিন বেশি। ইনটেক থাকে, খোসাও যদি খুব সুন্দরভাবে লাগানো থাকে, সেক্ষেত্রে তার রক্ষণশীলতা মানে সংরক্ষণের ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়। তো একটু আমাদের বলবেন যে বর্ষাতি পেঁয়াজ এখানে কি ধরনের জাত? আমাদের ধরুন এইটা শুরু হয়েছে মোটামুটি আমাদের এখানে প্রায় 14-15 বছর শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত নিয়ে আমরা নাড়াচাড়া করেছি, এবং সেক্ষেত্রে আমরা কতগুলো জাতকে আমরা যেটা মানে ভালো হয়েছে ফলন বিভিন্ন দিক থেকে, রোগ পোকা বা ফলন যে যা বলি সেগুলো নিরিখে এইটা কিন্তু আমাদের এগ্রিফার্ম ডার্ক রেড, আচ্ছা, ভীমা সুপার, আরকা কল্যাণ, N53 বা বসন্ত 780, এই কয়েকটা জাত কিন্তু আমাদের এখানে ভালো হয়। এটা ফলনের দিক থেকে 19-20, একটু কারুর একটু বেশি কারুর একটু কম এইরকম। তা এইগুলো আমরা সাধারণভাবে চাষিদের কাছে আমরা বলি যে এইগুলোকে আপনারা করতে পারেন। হয়তো বীজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনুযায়ী এগ্রিফার্ম ডার্ক রেডটা আমাদের রাজ্যে অনেকটা জনপ্রিয় বেশি হয়েছে অন্যান্য জাতের তুলনায়। আমরা যদি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আবহাওয়ার কথা ভাবি, তাহলে আমাদের রাজ্যে যে আবহাওয়া, যে ধরনের বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম দেখা যায়, এই যে প্রকারভেদে যে বিভিন্ন আবহাওয়াতে, সেক্ষেত্রে তো পেঁয়াজ চাষ করা সম্ভব। হ্যাঁ, তাই তো? আমাদের রাজ্যের মানে সমতলের কথা যদি আমরা ভাবি, তা এখানে পেঁয়াজের বীজ সহজে করা যাবে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি গরম পড়বে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না, এইটা একটা। আর আর্দ্রতার ব্যাপারটা, আর্দ্রতা বেশি আর্দ্র জায়গায় হবে না, বেশি আর্দ্র জায়গায় বেছে নেওয়া ঠিক হবে না, কারণ বীজের গুণগত মানের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তবে মোটামুটি যদি দিয়ে হয় যে 10 থেকে 12 ঘন্টা পেঁয়াজে যখন লাগানোর পর থেকে যদি সেটা পায়, এবং তাপমাত্রার ক্ষেত্রে বেশি থাকলে হবে না, 20-21 মধ্যে যদি থাকে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেই এতে করা যাবে। মানে ঠান্ডা হবে না, খুব বেশি গরম সহ্য করতে পারবে না। কেননা আমরা তো পেঁয়াজটা যখন লাগাচ্ছি তখন ঠান্ডাটা শেষের দিকে আসে, এবং তারপরে আবার আস্তে আস্তে গরমের টেম্পারেচারটা হয়। তা সেই ক্ষেত্রে আমরা তাহলে পেঁয়াজের যে বীজ উৎপাদন করার কথা বলছি, সেটা খুব ভালো হতে পারে। সেক্ষেত্রে গাছের বৃদ্ধির পরের দিকে মানে এই যে তাপমাত্রা বা আর্দ্রতার কথা যদি বলেন, কি বলবেন? তাপমাত্রার ক্ষেত্রে 20-21 ডিগ্রি তাপমাত্রা হলে হবে, আর মানে আর্দ্রতার সেটা হচ্ছে 70% যদি থাকে তাহলে কোনো ভালো রকম হবে। আর তার জন্য কি বিশেষ ধরনের কোনো মাটির দরকার আছে? মাটির ক্ষেত্রে কোনো নেই, সমস্যা নেই। তবে আমরা করব দোআঁশ মাটি, পলি মাটি, এইগুলো হচ্ছে ভালো, এবং এঁটেল মাটিতে বেশি পরিমাণ যদি হয় তাহলে জৈব সারটা দেওয়ার দরকার হয়, এবং তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এঁটেল মাটিতেও সহজে চাষ করা যাবে। আর এমনি যদি দেখা যায় যে অম্লত্ব আছে, তাহলে সেক্ষেত্রে একটু চুন দেওয়ার সুপারিশ করা হয়, কিন্তু মাটিটা ঝুরঝুরে করে। হ্যাঁ, মাটিটা ঝুরঝুরে করে দেবে, 4-5টা চাষ দিয়ে মোটামুটি জমি রেডি হয়ে যায়। সেক্ষেত্রে খুব বেশি আর চাষ দেওয়ার কারণে, তবে একটা কন্ডিশন রাখতে হবে, যেটা মানে জমিতে জল নিকাশি ব্যবস্থা যেন থাকবে, আবার সেচের ব্যবস্থাটাও রাখতে হবে, কেননা যে সময় বীজ তৈরি হওয়ার সময় সেই সময়টা জলের দরকার হয়। বেশ, তো একটু যদি বলেন যে কন্দ নির্বাচন ক্ষেত্রে আমাদের কি করা বাঞ্ছনীয়, মানে কৃষক ভাইরা কি করবেন, তাদের কি পরামর্শ দেবেন আপনি?
কন্দর ক্ষেত্রে যেটা হচ্ছে, কন্দ বড়, মাঝারি, ছোট বিভিন্ন সাইজের হয়। তা আমরা বড়টাকে ইয়ে করি না, এই কারণে বড়টা করতে গেলে অনেক বেশি কন্দ লাগবে এবং তার জন্য অনেক খরচটাও বাড়বে। সেক্ষেত্রে মাঝারি সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে পেঁয়াজের ইয়েটা আকারটা 4.5 সেন্টিমিটারের মতো যদি হয়, মানে বড় হবে, আর তার থেকে হচ্ছে 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার মধ্যে যদি হয় তাহলে মাঝারি বা ছোট পেঁয়াজ হয়। বেশ। তা এক্ষেত্রে বড় আকারের যদি আমরা কন্দ যদি বাছি তাহলে মোটামুটি 6 থেকে 7 কুইন্টাল প্রতি বিঘাতে লাগবে। আর মাঝারি সাইজের যদি, তার থেকে যদি আরেকটু ছোট সাইজ হয় তাহলে 2.5 থেকে 3.5 কুইন্টাল, আর মাঝারি সাইজের যদি হয় তাহলে 1.5 থেকে 2 কুইন্টাল পেঁয়াজ লাগবে। এইটা হচ্ছে পেঁয়াজের কন্দের ক্ষেত্রে, এইটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং সেটা হচ্ছে খরচটাও ঠিক সেইভাবে। আপনি বড় যদি আমরা দেই, বড় এ করি, তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ পরিমাণটা বেশি লাগবে, পরিটা বেশি হবে। আর একটা যেটা হয় যে ছোট দিলে আবার খরচটা কম হবে।